একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় উদযাপনে আওয়ামী লীগের বিজয় উৎসব আজ সোহরাওয়ার্দী উদ্যানে সব প্রস্তুতি সম্পন্ন। যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যফ্রন্টের ঐক্য বেশি দিন টিকবে না, মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। ঘুরে দাঁড়াতে হলে দল পুনর্গঠনের বিকল্প নেই বলছেন বিএনপি নেতারা। আবারও সক্রিয় হয়ে উঠছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। দলে ফেরানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের, তথ্য পুলিশের। ভারত থেকে আনা ক্যাপসুল নিম্নমানের সন্দেহে স্থগিত ভিটামিন এ খাওয়ানো কর্মসূচি, পরীক্ষা নিরীক্ষার পর পরবর্তী তারিখ। এবং খুলনা নগরীর সোনাডাঙ্গায় একটি বাসা থেকে জোড়া লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যাকাণ্ড ধারণা পুলিশের। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ মহাসমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে মহাসমাবেশ। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগামী দিনে দল এবং সরকারের গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো তুলে ধরবেন, দেবেন প্রয়োজনীয় দিক নির্দেশনাও। সমাবেশকে সফল করতে মহানগরীর আশেপাশের জেলা এমনকি সারা দেশ থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগ দেবেন বলে জানা গেছে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, মহাসমাবেশে বিপুল জনসমাগম ঘটানোর পাশাপাশি জনস্রোত তৈরি করা হবে। গত 30শে ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 257টি এবং দলটির নেতৃত্বে মহাজোট 288টি আসনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে। সাম্প্রদায়িক শক্তির সঙ্গে জোট করায় ঐক্যফ্রন্টের ঐক্য বেশি দিন টিকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তাদের মতে, দলের মধ্যে সমন্বয়হীনতা এবং মুক্তিযুদ্ধের পক্ষ অবলম্বন না করায় করুণ পরিণতি অপেক্ষা করছে বিএনপির জন্য। গতকাল বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ অন্য নেতারা একথা বলেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারের সমাবেশস্থল পরিদর্শন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িকতার সঙ্গে অসাম্প্রদায়িকতার বন্ধন টেকসই হয় না। গঠন প্রক্রিয়াটাই বলে দিচ্ছিল অনিবার্য পরিণতি হচ্ছে ভাঙ্গ, এবং সেটাই এখন হচ্ছে। কাউকে জোর করে জাতীয় নির্বাচনও ডেকে আনিনি, এখানেও কাউকে আমরা জোর করে আনার আমাদের কোনো এজেন্ডা নেই। তারা চলে আসবে, এটা তারা একটা রাজনৈতিক দল, তাদের সিদ্ধান্তের ব্যাপার। তাদের সিদ্ধান্তের ব্যাপারে আমাদের কোনো হস্তক্ষেপের বিষয় এখানে নেই। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে মহাজোট সরকার। অন্যদিকে ঐক্যফ্রন্টের নিজেদেরই ঐক্য নেই বলেও মন্তব্য করেন তিনি। সংলাপ করার জন্য যে মিটিং ডেকেছে, সেখানে দেখতে পেলাম মির্জা ফখরুল সাহেব যায় নাই। বলে যে আরো যে 2 জন আসার কথা ছিল, বলে সেটা জানি না। অর্থাৎ ঐক্যফ্রন্টের মধ্যেই ঐক্য নাই। একই অনুষ্ঠানে ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সঠিক নেতৃত্বের অভাবে ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি। জনগণের কাছে ক্ষমা চেয়ে সাম্প্রদায়িক শক্তিকে ত্যাগ করারও আহ্বান জানান তিনি। দুর্নীতিবাদদের বাদ দিয়ে সঠিক নেতৃত্ব যদি আনে, সে অস্ত্রধারী সেই খুনিদের বাদ দিয়ে যদি সঠিক নেতৃত্ব যদি আনে, আর ভুল পথ পরিহার করে মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে যদি তারা আসে, তাহলে হয়তো তারা শীত দ্বারা উদু করে দাঁড়াতে পারলেও পারতে পারে, আর না হয় তারা মুসলিম দিকের থেকেও খারাপ অবস্থা তাদের ভবিষ্যতে ভাগ্যে লেখা। দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র অব্যাহত আছে মন্তব্য করে আওয়ামী লীগ নেতারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এবং দেশ গড়ার পক্ষে মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। ঘুরে দাঁড়াতে হলে বিএনপিকে পুনর্গঠনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র নেতারা। গতকাল বিকেলে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তারা বলেন, এই মুহূর্তে বিএনপিকে টিকিয়ে রাখতে হলে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। 30 তারিখের নির্বাচনে আওয়ামী লীগ নৈতিকভাবে পরাজিত হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মী সমর্থকগণ, সাংবাদিকগণ, 30 ডিসেম্বরের নির্বাচনে ভরাডুবির পর অনেকটা খোলামেলা ভাবেই এবার নিজেদের ভুলগুলো খুঁজতে শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 83তম জন্মবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় দলের শীর্ষ নেতাদের বক্তব্যে ঘুরে ফিরে আসে বিএনপির বর্তমান সংকট ও ভবিষ্যতের পরিকল্পনার কথা। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বিএনপিকে টিকিয়ে রাখতে হলে দরকার নতুন কাউন্সিলের মাধ্যমে দল পুনর্গঠন। আমাদের এই যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী এবং তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই নির্বাচনে যাওয়ার কারণে, এদেরকে পুনর্বাসন করতে হবে, এদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে, এদের দেখাশোনা করতে হবে। একই আলোচনা সভায় আরেক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ত্যাগী নেতা কর্মীদের নেতৃত্ব ও ক্ষতিগ্রস্ত নেতাদের পুনর্বাসনই এখন সবচেয়ে বেশি জরুরি। একটি কাউন্সিলের মাধ্যমে দলকে পুনর্গঠন করতে হবে, তুলনামূলকভাবে ত্যাগী এই নির্বাচনে যারা পরীক্ষিত নেতা কর্মীদেরকে নেতৃত্বে আনতে হবে। নির্বাচনে আওয়ামী লীগের জয় হলেও দলটি নৈতিকভাবে পরাজিত হয়েছে বলে মন্তব্য করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে পরাজিত হয়েছে আওয়ামী লীগ, সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে, তারা নৈতিক দিয়ে পরাজিত হয়েছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ থেকে একেবারেই তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। বন্ধুগণ, এই নির্বাচন একটা কাজ করেছে যে আওয়ামী লীগকে চিরদিনের জন্য মানুষের মন থেকে দূরে সরিয়ে দিয়েছে। নতুন পরিকল্পনার মধ্য দিয়ে আন্দোলনের মাধ্যমে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিকেই এখন দলের প্রধান দায়িত্ব বলেও মন্তব্য করেন বক্তারা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বর্তমান সরকারকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, সরকার দেশের স্বাধীনতার উপর আঘাত করছে। তবে শিগগিরই এই অবস্থার অবসান হবে বলে দাবি করেন তিনি। গতকাল বিকেলে রাজধানীর মতিঝিলে গণফোরাম কার্যালয়ে ঢাকা ৬ আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখেন। সারা দেশে মহা ডাকাতি হয়েছে, আজকে এটা শুনতে হয়েছে যে একজনও তো যেটা বলে নাই যে এখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে। অনুষ্ঠান করার ক্ষমতাও তাদের সাংবিধানিকভাবে নাই। তারা নিজে নির্বাচিত না, তারা রাষ্ট্রকে হাইজ্যাক করে জনগণের ভোট অধিকার হাইজ্যাক করছে, অথবা এই দেশের স্বাধীনতার উপরে তারা আঘাত দিচ্ছে। বাংলা সময় আরও থাকছে। চট্টগ্রামের একে খান এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে 8টি গুদামে আগুন, পুড়ে গেছে সব মালামাল। দাহ্য পদার্থ বেশি থাকায় বেগ পেতে হয় নিয়ন্ত্রণে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টানা অভিযানের মুখে নিষ্ক্রিয় হয়ে পড়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির আবারও সংগঠিত হতে মরিয়া হয়ে উঠেছে। এবার বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত তরুণদের পাশাপাশি তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কাছে টানার চেষ্টা করছে বলে তথ্য পেয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে, এমন তথ্য অনেকটা নিশ্চিত হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। হিজবুত তাহরির বেশ কিছু গোপন নথিও ছিল তাদের হাতে, কিন্তু পাওয়া যাচ্ছিল না চাক্ষুষ প্রমাণ। অবশেষে মাত্র এক সপ্তাহের মধ্যে নগরীতে কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে ধরা পড়ে হিজবুত তাহরির 2 সদস্য। এর মধ্যে আবার সাবকাত নামের একজন হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার প্রধান। রিমান্ড জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে হিজবুত তাহরির সংগঠিত হওয়ার চাঞ্চল্যকর তথ্য। তাদের লিফলেট বা প্রচারপত্র যেগুলো আছে এবং প্রচারপত্রের মূল ভিত্তিটাই হচ্ছে রাষ্ট্রীয় যে কাঠামো আছে এই কাঠামোর বিরুদ্ধে তাদের অবস্থান, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেদেরকে গোপনে তাদের আদর্শ উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছে। পুলিশের তথ্য মতে হিজবুত তাহরির এখন কৌশল পরিবর্তন করে আইন শৃঙ্খলা বাহিনীগুলো থেকেও তাদের সদস্য সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। তারা খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়। তারা এই লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উত্তেজিত করতে চায়। কিন্তু আমরা পুরো নেটওয়ার্কের সন্ধান পেয়েছি, আশা করি আমরা সকলকেই গ্রেপ্তার করতে সক্ষম হব। এই অবস্থায় যে কোনো অস্থিরতা প্রতিরোধে এসব জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ এ নিরাপত্তা বিশ্লেষকের। যদি জঙ্গি সংগঠনগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি তাদের লক্ষ্য বস্তুতে পরিণত করতে চায়, এখন থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একেবারে চরম ব্যবস্থা গ্রহণ করতে হবে। উগ্রবাদী প্রচারণার কারণে বিগত 2009 সালে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। গত 1 দশকে শুধুমাত্র চট্টগ্রাম থেকে এই জঙ্গি সংগঠনের কয়েকশো সদস্যকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতীয় কোম্পানির ক্যাপসুল নিম্নমানের সন্দেহে স্থগিত করা হয়েছে এবারের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি। গতকাল দুপুরে কিশোরগঞ্জে ক্যাপসুলের নমুনা পর্যবেক্ষণ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান একথা জানান। তদন্ত কমিটির পরীক্ষা নিরীক্ষা শেষে ক্যাপসুলের মান খারাপ প্রমাণ হলে তা শিশুদের খাওয়ানো হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বড় কোনো দুর্ঘটনার আগে বিষয়টি নজরে আসাকে ইতিবাচক বললেও পুরো ঘটনা খতিয়ে দেখার পরামর্শ বিশেষজ্ঞদের। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদকে সঙ্গে নিয়ে রাশেদ বাপ্পির রিপোর্ট। ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন ওঠায় কর্মসূচির ঠিক 2 দিন আগে বন্ধ করা হয় এবারের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এরপরই নড়েচড়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে নমুনা পর্যবেক্ষণ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান। ক্যাপসুলের গায়ে ক্যাপসুল লেগে থাকারও প্রমাণ পান তিনি। ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন তুলে প্রতিমন্ত্রী জানান, মামলা করে ভারতীয় অখ্যাত কোম্পানির এই ভিটামিন কিনতে বাধ্য করা হয়েছিল। মামলা করে ওরা ওষুধ দিতে বাধ্য করেছে। লালটা যারা ইন্ডিয়ান কোম্পানি দিয়েছে এটাই সমস্যা, নীলটা আমাদের দেশের কোম্পানি, যে নামই হোক না কেন, এবং ওটা যে কোনো সমস্যা নাই সেটাও আপনারা সচক্ষে দেখলেন, আমরা সবাই দেখলাম। রাতকানা রোগ প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে 6 থেকে 59 মাস বয়সী দেশের 2 কোটিরও বেশি শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল গত ডিসেম্বরে। তবে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও জাতীয় নির্বাচন সহ নানা কারণে তা পিছিয়ে নির্ধারণ করা হয় 19 জানুয়ারি। ক্যাম্পেইন শুরুর আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাপসুলের মান নিয়ে অভিযোগ আসে মন্ত্রণালয়ে। এদিকে ভিটামিন এ মেয়াদোত্তীর্ণ নয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রহস্য উদ্ঘাটনে গঠন করা হয়েছে একাধিক তদন্ত কমিটি। একটা ওষুধের সাথে আর একটা ক্যাপসুলে একটু গায়ে জোড়া লেগে গেছে, এটা অর্থ যে এই নয় যে ওষুধের ভিতরে যেটা রয়েছে ক্যাপসুলের ভিতরে সেটার মান নষ্ট হয়ে গেছে। এই বিষয়টা আমরা নিশ্চিত হব পরীক্ষার মাধ্যমে। যদি দেখি যে মানসম্মত না হয়, এটা আমরা ব্যবহারই করব না। বিশেষজ্ঞরা বলছেন, স্পর্শকাতর এই বিষয়টির গাফিলতি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে সবার আগে। আমাদের এই শিশু মহল যারাই জাতির ভবিষ্যৎ, তাদেরকে নিয়ে কোনো রকম ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্তটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। যেহেতু প্রকিউরমেন্ট পদ্ধতিতে অনেকগুলি কোম্পানির সাথে তুলনা করে কেনার ব্যবস্থা আছে, যেটা রাষ্ট্রসম্মত পিপিআর অনুযায়ী, সুতরাং এই ব্যাপারে যদি আইনগত যে বিধিবিধান আছে সেগুলি পালন করে ভবিষ্যতে কার্যক্রম চালানো যায়, তাহলে অবশ্যই এটা সার্থকতার মুখ দেখবে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন না হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে দ্রুতই ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। খুলনায় এক ব্যবসায়ী সহ 2 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা তাদের। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ। সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং পিবিআই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। তরিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পুলিশ জানায়, খুলনা নগরীর সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল এলাকায় আক্তারের লেদ মেশিনের কারখানায় কাজ করতেন মেহেদি হাসান। বৃহস্পতিবার রাতে কর্মচারী মেহেদি হাসান মেডিকেল এলাকার নিজ বাসা থেকে বের হওয়ার পর ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে শুক্রবার রাতে ট্রাক টার্মিনাল এলাকায় লেদ মেশিনের কারখানার মালিকের বাসায় খোঁজ নেন তারা। সেখানে কারখানার মালিক আক্তার ও কর্মচারী মেহেদির লাশ দেখতে পান স্বজনরা। দুজনের গলায় রশি দিয়ে মারা গেছে, এইটাই শুনছি আমরা, আর কি কিভাবে তা জানি না। আমরা যে দেখছি একজন শোয়া আর একজন গলায় গামছা দেওয়া বসে রয়েছে। 2 জন পুরুষ, একজনের বয়স 15-16 হতে পারে, আর একজনের বয়স আমাদের চেয়ে একটু বেশি। শব্দটা তো পাই নাই, আর ওনরা যে কখন রুমে ঢুকছে এটাও আমরা বুঝতে পারিনি। বারাইটা আসে যায় থাকে। এই খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন সিআইডি ও পিবিআই এর কর্মকর্তারা। নিহতদের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 2 জনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ডেড বডি আমরা পেয়েছি, তো আমরা দেখছি আসলে সব আঙ্গিকই আমরা দেখব। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে যে হত্যাকাণ্ড হতে পারে। গত 7ই জানুয়ারি সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল এলাকায় বাসা ভাড়া নেন লেদ মেশিন কারখানার মালিক আক্তার। সময় সংবাদ, খুলনা। চট্টগ্রাম নগরীর AK খান এলাকায় 8টি প্রতিষ্ঠানের গুদামের আগুন 8.5 ঘন্টা পর রাত 1:30টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। এতে পুড়ে গেছে সব মালামাল।
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। চট্টগ্রামের একেখান এলাকায় অবস্থিত আরএফএল, ইউনিলিভার সহ কয়েকটি প্রতিষ্ঠানের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঠিক বিকাল 5টায় এখানে আগুনের সূত্রপাত হয়। প্রথমে এলাকাবাসী ও গোডাউন কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসকেও আগুন নিয়ন্ত্রণে প্রচণ্ড বেগ পেতে হয়। হঠাৎ করে কারেন্ট আগুন লেগে গেছে। এই অবস্থা করে আমরা পানি কাজে নিয়ে আপনার মনে করেন মেশিন নিয়ে যুদ্ধ করে গেছি, কোনো কিছু করতে পারি না। এখানে ফ্রিজ ছিল, টিভি ছিল, আপনার র মেটেরিয়াল, ফুড গ্রেন ছিল, চাউল ছিল। এলাকাবাসী জানায় পুকুর ভরাট করে এখানে গোডাউন নির্মাণ করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। সব একটিতে একটা না একটা পুকুর থাকে, অথচ এখানে 4টা পুকুর ছিল, সেই 4টা পুকুরের মধ্যে একটা পুকুর নেই, সব পুকুর আপনার ভরাট করে ফেলছে। কারখানা কর্তৃপক্ষ জানায় গোডাউনগুলোতে প্রচুর মালামাল ছিল, এ কারণে কোটি কোটি টাকার তাদের ক্ষতি হয়েছে। 12,300 বেল তুলা ছিল, যার মানে পার বেল মূল্য হচ্ছিল 50,000 টাকা, প্রায় 16-17 কোটি টাকার মনে করেন যে আপনার। ফায়ার সার্ভিস জানিয়েছে 6টি ইউনিটের 20টি গাড়ি এখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে কি কারণে এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে তারা। 5 সদস্যের বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী 3 দিনের মধ্যে এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির বিবরণী একটি রিপোর্ট উপস্থাপন করবেন। প্রাথমিকভাবে কিভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে গোডাউন কর্মচারীরা জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। 8 ঘন্টার মতন আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি, কিন্তু যেহেতু এখানে অনেক দূর থেকে আমাদের ওয়াটার সোর্স, এখানে যে ওয়াটারগুলো ছিল সব কমপ্লিট শেষ হয়ে গিয়েছে। শীতকাল আসার সাথে সাথে চট্টগ্রামে প্রতিদিনই ঘটছে আগুন লাগার ঘটনা। স্থাপনাগুলো অনেকটা অরক্ষিত ও আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিজস্ব ব্যবস্থা না থাকার কারণেই আগুন লাগার ঘটনা ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের একেখান এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। ঝিনাইদহে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল। রেলওয়ে জানায় গতকাল বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। পাশাপাশি রেল লাইনের কিছু অংশ ভেঙে যায়। এতে বন্ধ রয়েছে খুলনা, রাজশাহী, ঢাকা রুটের ট্রেন চলাচল। পাবনার পাকশী থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে। বাংলার সময় আরও থাকছে। সুনামগঞ্জে হাওর অঞ্চলে পানির অভাবে অনাবাদি শত শত একর জমি পাওনা আদায় না হওয়ায় পানি দিচ্ছে না সেচ কর্তৃপক্ষ, অভিযোগ কৃষকের। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, সিন্ডিকেটের কারণে দীর্ঘদিন চালের বাজার ঊর্ধ্বমুখী ছিল, তবে এখন চালের দাম কমতে শুরু করেছে। গতকাল বিকেলে রংপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সিন্ডিকেট ভাঙতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। যে অবস্থা ছিল তার থেকে তো চালের বাজার নিম্নমুখী, আমরা যেটা বলেছিলাম সেটা সেই অবস্থার সেদিকেই আমরা যাচ্ছি এবং চালের বাজার কমে গেছে, অন্তত কেজি প্রতি 3 থেকে 4 টাকা কমে গেছে। মোকামেও আসা আগের দামে ফিরে গেছে। এটা তো একটা হুট করে অনেক দিনের এস্টাবলিশ সিস্টেম, এটা যে রাতারাতি বন্ধ করে দেওয়া যাবে তা নয়। আসলে কম্পিটিটিভনেসটা বাড়াতে হবে। কৃষকদের যার উৎপাদনিত জিনিসের দামটা তাদের পোষাতে হবে, সেটা যেভাবেই হোক। এই মুহূর্তে কৃষকের কাছ থেকে ধান কেনার পরিকল্পনা নেই জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আগামীতে অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন গুদাম নির্মাণ করে কৃষক পর্যায়ে ধান কেনার কথা ভাবছে সরকার। গতকাল দুপুরে নওগাঁর পত্নীতলায় খাদ্য গুদাম পরিদর্শন শেষে একথা বলেন মন্ত্রী। বর্তমান কোনো পরিকল্পনা নাই। মেন হলো যে আমাদের দেশে যে খাদ্যশস্য রাখার জন্য যে পর্যাপ্ত জায়গার প্রয়োজন, সেই গুদাম তৈরি না হওয়া পর্যন্ত আমাদের এখন 21 লক্ষ টন রাখার মতো আমাদের অবস্থান আছে। এটা বৃদ্ধি না হওয়া পর্যন্ত ধান কৃষকের কাছ থেকে ডাইরেক্ট কেনার পরে যে আবার ক্র্যাশিংয়ের ঝামেলা, আর এই ক্র্যাশিং করতে গেলে যেই লসটা হয় এইটাতে আবার চাউলের দাম বৃদ্ধি পাবে।
তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। জনগণ ঐক্যফ্রন্টকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন আনিসুল হক। মানুষের টাকা চুরি করে পাচার করার এই তারেক রহমানকে ইনশাআল্লাহ বিদেশ থেকে ফিরিয়ে এনে এই রায় কার্যকর করব। এই সব মানুষদের আপনারা প্রত্যাখ্যান করেছেন, তারা যেন বাংলাদেশের মাটিতে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আর রাজনীতি না করে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। গতকাল দুপুরে চাঁদপুরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। প্রশ্ন ফাঁস রোধে সবার সহযোগিতা কামনা করেন মন্ত্রী। গত বছর কিন্তু কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি 2018 সালে। কাজে আমরা বিশ্বাস করি যে একইভাবে এবছরও আমরা ভালোভাবে করতে পারবো। তবে সকলের সর্বাত্মক সহযোগিতা নিশ্চয়ই সেখানে আমাদের প্রয়োজন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্ত সদস্যবৃন্দ সকলের কিন্তু একটি ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে আমরা পারবো। উপজেলা নির্বাচন ঘিরে আবারও সরগরম হয়ে উঠেছে ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গন। জেলার 13টি উপজেলায় নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বিএনপি সহ অন্য দলগুলো তেমন কোনো তৎপরতা না দেখা গেলেও আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা নানাভাবে জানান দিচ্ছে নিজেদের প্রার্থিতা। ভোটাররা চান সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন, পাশাপাশি সৎ, যোগ্য এবং তৃণমূলের সঙ্গে সম্পৃক্তদের উপজেলা নির্বাচনে প্রার্থী করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা। উপজেলা নির্বাচন হোক, সুষ্ঠু ভোটটা যাতে আমরা দিতে পারি। সর্বমহলে গ্রহণযোগ্যতা আছে এবং সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় তাকে আমরা পাবো, এরকম একজন প্রার্থী চাই। যারা নতুন ভোটার হয়েছে ওদের অনেক ইচ্ছা যে ভোট কেন্দ্রে যাবে, ভোট দিবে। তো আমরা চাই যে আমাদের যাতে সেই রকম একটা পরিবেশ থাকে। যুব সমাজ তরুণদের প্রতি, তরুণদের উদ্যোক্তা হিসেবে তৈরি করে আমাদের এটাই ভাবনা। আমরা যেন সুস্থভাবে গিয়ে একদম নির্ঝঞ্ঝাটভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারি। গ্রামীণ উন্নয়নের জন্য তারা কাজ করে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ডেভেলপ এবং সুষম বন্টন, অর্থনৈতিক সুষম বন্টনটা যেন তারা বজায় রাখে। সব দলের ভালো একটা অংশগ্রহণ, ভালো ক্যান্ডিডেট চাই, ভালো নির্বাচন চাই। পর্যটন মৌসুমে আশানুরূপ পর্যটক নেই বান্দরবনে। পাহাড়ে প্রচণ্ড শীতের কারণে বান্দরবনে পর্যটক কম আসছেন। শীতের প্রকোপ কমলে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বান্দরবন প্রতিনিধি এস বাসু দাসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সবুজ অরণ্যে ঘেরা অপার সৌন্দর্যের জেলা বান্দরবান। প্রতি বছর শীত মৌসুমে হাজার হাজার পর্যটক আসলেও এবার শীতের তীব্রতা বাড়ার কারণে আশানুরূপ পর্যটক আসছে না। জেলার বিভিন্ন পর্যটন স্পট ও হোটেল মোটেল ঘুরে এর সত্যতাও মেলে। সাধারণত বছরের এ সময় হোটেল, গেস্ট হাউস ও রেস্তোরাঁগুলোতে পর্যটকদের ভিড়ে ব্যবসায়ীদের দম ফেলার সময় থাকে না। অথচ এখন আশানুরূপ পর্যটক না আসায় লোকসান আতঙ্কে আছেন তারা। পর্যটক অনুপস্থিত কারণে আমরা হোটেল মোটেল ব্যবসায়ীগুলো খুব লোকসানের মধ্যে আছে। দিকে এবং ফেব্রুয়ারি মাসে পর্যাপ্ত পর্যটক বান্দরবনে আসবেন বলে আমরা আশাবাদী। তবে শীতের তীব্রতা উপেক্ষা করেও প্রকৃতির মাঝে ঘুরতে আসা পর্যটকরা বলছেন, শীতের মাঝে বান্দরবানের প্রাকৃতিক দৃশ্য মুগ্ধ করবে যে কাউকেই। পার্বত্য জেলা এলাকায় প্রচন্ড শীতের কারণে পর্যটক অনেক কম, তারপর আমরা ফ্রেন্ডলি মিলে ঘুরতে আসছি, জাস্ট অনেক এনজয় করতেছি। খুবই সুন্দর লাগছে বান্দরবনে এসে, খুব এনজয় করছি, ফ্যামিলি নিয়ে আসছি বেড়াতে। প্রথম ফ্রেন্ডের নিয়ে বেড়াতে আসলাম। আজকে অনেক কুয়াশার কারণে কিছু পর্যটক অনেক কম আছে। দয়া করে যারা এখনো এই বান্দরবনের সৌন্দর্যটা উপভোগ করার জন্য আপনারা সবাই অবশ্যই আসবেন। পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। বিশেষ করে পর্যটন স্পটগুলোতে অনেক সময় ওনারা ইনসিকিউরিটিতে ভোগেন, সেই বিষয়গুলো আমরা স্পেশাল কনসিডারেশনে রাখি। আমাদের অলওয়েজ যে মোবাইল নাম্বার আছে, আমাদের অফিসিয়াল মোবাইল নাম্বার, সেটা মোটামুটি প্রত্যেকটা পর্যটন স্পটে দেওয়া আছে। কারো যদি কোনো জনের প্রবলেম হয় সেই নাম্বারে কথা বললে আমরা সাথে সাথে সেটা সমাধানের চেষ্টা করি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর শীত মৌসুমে বান্দরবানে ঘুরতে আসে প্রায় 50,000 পর্যটক। সময় সংবাদ, বান্দরবান। সুনামগঞ্জের খারচার হাওরে সেচের পানির অভাবে অনাবাদি রয়ে গেছে শত শত একর জমি।
যে জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে সেখানেও পানির অভাবে নষ্ট হচ্ছে চারা। এতে বিপাকে পড়েছেন কৃষক। কিছু কৃষকের কাছ থেকে গত মৌসুমের টাকা আদায় না হওয়ায় এবার পানি দিতে দেরি হচ্ছে বলে অভিযোগ স্বীকার করেছেন সেচ কর্তৃপক্ষ। সেচ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিএডিসি। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এ মৌসুমে প্রতি বছর সুনামগঞ্জের খরচার হাওরের এসব জমিতে চাষ হতো বোরো ধান, কিন্তু এবছর পানির অভাবে ফেটে চৌচির শত শত একর জমি। হাতে গোনা যে কয়টি ক্ষেতে ধানের চারা রোপণ করা হয়েছে, পানির অভাবে সেগুলো জ্বলে যাচ্ছে। তাই কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। পানি নেই গিয়া রোয়া লাগাইতেছি, আমরা রোয়া মরিয়া দিতেছে গা 3 মাইল এরিয়ার ভিতরে পারে দিকে 3 কেয়ার লাগাই লইছে বা 4 কেয়ার, আর বাকি সবটাই ক্ষতি। ফুকাইতেছে, ফুকাই হাইটটা দিতেছে, আর এই সাইডে তো ক্ষেত লাগাইতেই পারতেছে না। এবার সময়ও নাই, পরে লাস্টে লাগাইমু আমরা তো ফাইনালি নিবো বান ভাঙ্গে আবার খালিব, পরে খাসা ধানকে আমরা খাটাইমু। গত মৌসুমে কিছু চাষি সেচের টাকা পরিশোধ না করায় এবার পানি দিতে দেরি হচ্ছে স্বীকার করে সেচ স্কিমের এই সদস্য। অনেক কৃষক আছে, আমরা টাকা পয়সা দিয়েছেন, আমরা দায়িত্ব নিয়েছি, এই জন্য আমরা পানিটা পরে যাচ্ছি। এই বিধানে ওখানে আমরা পানি দিতেছি, আমরা 2-4 দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা তুলতে লাগি। তবে ফসলের মাঠে সেচ স্কিমের সদস্যদের পানি সরবরাহে কোনো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বিএডিসির সেচ প্রকল্পের এই কর্মকর্তা। পানি দেওয়া হয়নি এই বিষয়টি আমাদের অবগত নেই। যদি আমরা এরকম কোনো তথ্য পাই যে কৃষকদের কাছ থেকে সেচ চাষ আদায়ের পরও কোনো রকম পানি প্রদান করা হয়নি, তাহলে আমরা এই ম্যানেজার এবং স্কিমের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিব। কৃষকরা যেন যথাসময়ে পানি পায় সেই ব্যবস্থা নিশ্চিত করব। জেলার খরচার হাওরে 6017 হেক্টর আবাদি জমি রয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। মানিকগঞ্জে ফসলি জমির মাটি কেটে পানির স্বাভাবিক প্রবাহ নষ্টের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে ঘিওর উপজেলার দৌতরা এলাকায় এই মানববন্ধন হয়। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কৃষিকাজে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। এ সময় কৃষিকাজের সুবিধার্থে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন কৃষকেরা। দিনাজপুরকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা ও গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে জেলার সাংবাদিক সমিতি এবং প্রেস ক্লাব। এছাড়া সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেন। বক্তারা বলেন, কৃষি সম্পদ থাকা সত্ত্বেও এখনও অবহেলিত দিনাজপুর জেলা। এছাড়া বিভিন্ন এলাকায় এখনও গ্যাস সংযোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। নাটোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 5 জন। গতকাল দুপুরে সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা হয়। পুলিশ এবং স্থানীয়রা জানান, জমি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কামাল এবং ভুলুর নামের এক ব্যক্তির মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 6 জন আহত হন। পরে তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে আনার পথে একজনের মৃত্যু হয়। আহত অপর 5 জনের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা জোর করে লাশ আমাদের হসপিটালে এসে পৌঁছেছে। আমরা তার আত্মীয়স্বজনের কাছে তার নাম জানতে পারছি হচ্ছে আলমগীর এবং সিংড়া থেকে আসছে, এবং এটা তারা হিস্ট্রি দিয়েছে যে এটা একটা মারামারির কেস ছিল। এখানে আসার পর তাকে সরাসরি মৃত হিসেবে পাই, এই জন্য আমরা পরবর্তীতে তাদেরকে পোস্টমর্টমের জন্য মর্গে পাঠিয়ে দিয়েছি। ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ধর্মগড় সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, জাহাঙ্গীর আলম রাজু সহ কয়েকজন যুবক ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের উত্তর দিনাজপুরের বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। এ ঘটনার নিন্দা জানিয়ে লাশ ফেরত চেয়ে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক করেছে বিজিবি। নিহত রাজু রানীশঙ্কল উপজেলার শাহানাবাদ গ্রামের বাসিন্দা। কুড়িগ্রামে শুরু হয়েছে 2 দিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ। গতকাল জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে
প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ATM এনামুল হক চৌধুরী চাঁদ। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা ছায়ানটের প্রশিক্ষক ফেরদৌস আলা লিপি ও রকিবুল হাসান রবিন। টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল বিকেলে ব্যারাডোমায় 4 দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয়। প্রথম দিনে অর্ধশতাধিক নারী পুরুষ রং বেরঙের ঘুড়ি নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা উপভোগ করতে আশেপাশের বিভিন্ন জেলার দর্শনার্থীরা ছুটে আসেন। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় উদযাপনে আওয়ামী লীগের বিজয় উৎসব আজ। সোহরাওয়ার্দী উদ্যানে সব প্রস্তুতি সম্পন্ন, যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যফ্রন্টের ঐক্য বেশি দিন টিকবে না, মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। ঘুরে দাঁড়াতে হলে দল পুনর্গঠনের বিকল্প নেই, বলছেন বিএনপি নেতারা। আবারও সক্রিয় হয়ে উঠছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। দলে ফেরানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের, তথ্য পুলিশের। ভারত থেকে আনা ক্যাপসুল নিম্নমানের সন্দেহে স্থগিত ভিটামিন A খাওয়ানো কর্মসূচি। পরীক্ষা নিরীক্ষার পর পরবর্তী তারিখ। এবং খুলনা নগরীর সোনারাঙ্গায় একটি বাসা থেকে জোড়া লাশ উদ্ধার। পরিকল্পিত হত্যাকাণ্ড ধারণা পুলিশের, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।